নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছে। এছাড়া টাঙ্গাইল ও সাভারে মারা গেছে আরও 3 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক যাত্রী। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন মামুনুর রশিদ। ঢাকা থেকে রওনা দিয়ে এই মাইক্রোবাসটি কিশোরগঞ্জের নিকলির দিকে যাচ্ছিল। নরসিংদীর বেলাবর দড়িগাঁও এলাকায় পৌঁছলে হবিগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আর ঘটনাস্থলেই প্রাণ হারান চালক সহ 11 যাত্রী। আহত হয় বাসের 27 যাত্রী ও 3 পথচারী। নিহতদের বাড়ি কিশোরগঞ্জের নিকলিতে। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। পরে তাদের সাথে যোগ দেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এক দুলা ভাই আর আমার বোন একজন হালিমা খাতুন আর জুম্মা, আর তার হালিমা খাতুনের ছেলে ঈশান মিয়া। দুইটা গাড়ি মুখোমুখি অবস্থা দাঁড়ানো আছে, দুমড়ে মুচড়ে আছে মাইক্রো বাসটা, এবং 11টা লাশ জনগণের সাথে আমরা উদ্ধার করছি। নিহত 11 জনের পরিবারকে দাফনের জন্য 5,000 টাকা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকাগামী একটা অগ্রদূত পরিবহনের বাসের সাথে কিশোরগঞ্জগামী একটা মাইক্রো মুখোমুখি সংঘর্ষে মাইক্রো যে যাত্রী ছিল 11 জন যাত্রী স্পটে ডেড, আর 3 জন যাত্রী আমরা তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করেছি। এলাকাবাসী ব্যাপকভাবে সহযোগিতা করেছে এবং তারা রেস্কিউ করার চেষ্টা করেছে, এবং কিছু যাত্রীকে এই পর্যন্ত জানা যায় যে 3 জন যাত্রীকে তারা হাসপাতালে প্রেরণ করেছে, ওখান থেকে ঢাকা অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছে। আহত হয় 3 জন। এছাড়া সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় গার্মেন্টস শ্রমিকবাহী মিনিবাস উল্টে 1 জন মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে 20 জন। তাদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে আনসার ও ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 37তম জাতীয় সমাবেশে তিনি এই নির্দেশ দেন। এ সময় ব্যাটালিয়ন আনসারদের 6 বছর পূর্ণ হলে স্থায়ী করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 37তম জাতীয় সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি 5 জানুয়ারি নির্বাচনের আগে ও পরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। মাদক পাচার বন্ধে ও সন্ত্রাস দমনে এ বাহিনীর সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান। জঙ্গিবাদ, সন্ত্রাস এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। আপনারা যারা বিশেষ করে আনসার, ভিডিপি, আপনারা গ্রামে গঞ্জে বসবাস করেন, এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকে, সন্ত্রাস জঙ্গিবাদের সাথে অথবা মাদকাসক্তির সাথে যারা জড়িত, মাদক পাচার, মাদক ব্যবহার, মাদক সরবরাহ অথবা মাদকাসক্তি, আপনারা পারেন এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে, যাতে আমাদের ছেলেমেয়েরা এই মাদকাসক্তিতে না জড়ায়, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে না জড়ায়। এ ব্যাপারে আপনাদেরও একটা ভূমিকা রাখতে হবে। মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা এবং এটা প্রতিরোধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় বিশেষ ভূমিকা আপনারা রাখবেন, সেটাই আমরা চাই। মহান স্বাধীনতা যুদ্ধে এ বাহিনীর 670 জন বীর শহীদের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের চেষ্টায় এগিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বব্যাপী চলবে, বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। কানাডার আদালত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ না পেলেও বিএনপি মনে করে বিশ্বব্যাংক তার অবস্থান থেকে এখনো সরে আসেনি। তারা বলছেন, পদ্মা সেতুর দুর্নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগে দুদকের মাধ্যমে পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িতদের দায় মুক্তি দেওয়া হয়েছে, আর এবার সে দুর্নীতিকে হালাল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরা। বিশ্বব্যাংকে আপনারা বলুন না কেন যে তাদের ব্যাখ্যা কি? তারা তো দেখছি তাদের অবস্থানে অনড় আছে, তারা তাদের অবস্থান থেকে সরে আসেনি। গতকাল সাংবাদিকরা বিশ্বব্যাংকের সাথে যোগাযোগ করেছেন, তারা বলেছেন আমরা
তারা যা কথা আগেই তারা বলেছেন, শাসক গোষ্ঠীর যে ব্যক্তিরা অভিযুক্ত হয়েছে, যে অভিযোগ থেকে বিশ্বব্যাংক এখনো সরে যায়নি, তাদের উল্লাস দেখে সেই মরমী সাধকের কথাই মনে পড়ে যায় যে এমন একদিন আসবে যেদিন দুর্নীতিবাজরা তার দুর্নীতির জন্য উল্লাস প্রকাশ করবে। পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। রাজধানীতে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করে বলেন, ডক্টর ইউনূস শেখ হাসিনার সরকার ও বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রমূলকভাবে পদ্মা সেতুতে দুর্নীতির গুজব তোলেন, আর তার সহযোগিতায় এগিয়ে আসেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তিনি অবৈধভাবে প্রভাবিত করেন বিশ্বব্যাংককে। সে কারণে দুর্নীতির প্রমাণ না পাওয়া সত্ত্বেও পদ্মা সেতুতে সহযোগিতা বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। হাসান মাহমুদ আরো বলেন, সে সময় পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি বলে সম্প্রতি কানাডার আদালত রায় দিয়েছে। এখন ওই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। আমি সরকারকে অনুরোধ জানাবো, ষড়যন্ত্রকারী যারা চিহ্নিত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তার সাথে তার যে ইমেইল চলাচলি, সেগুলোর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তিনি ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত। অপরাধীরা ব্যবহার করছে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম। 11 ভুয়া ডিবি গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, অস্ত্র ও গুলি। ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। গোয়েন্দারা বলছে, ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ডাকাতি করে আসছে। মিথ্যা মামলার ভয় দেখিয়ে কখনো অস্ত্রের মুখে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। সবুজবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এ ধরনের একটি চক্রকে হাতে নাতে ধরে ফেলে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত 3টি গাড়ি, ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি, অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে গোয়েন্দারা। রাত 1টা-2টার দিকে আপনারা বুঝতেই পারছেন, তো লোক সংখ্যা কম, রিক্সায় যাচ্ছে যাত্রী বেশে। এরপরে ভোরবেলা যখন দেখা যায় যে বিভিন্ন টার্মিনাল থেকে যাত্রীরা নামার পরে প্রাইভেট কার, রিক্সা, সিএনজি ইত্যাদি করে যখন বাসা বাড়িতে যায়, তখন তাদেরকেও টার্গেট করে তারা। দিনের বেলা তারা যখন এই অপারেশন গুলা করে, তাদের ব্যাংকে সোর্স থাকে যে কে টাকা নিয়ে আসতেছে, কিভাবে নিয়ে আসছে। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক ও সরঞ্জাম কেনার ক্ষেত্রে নীতিমালা রয়েছে। ইচ্ছা করলে বাইরের কারো পক্ষে তা কেনা সম্ভব নয়। এক্ষেত্রে তারা কোন ধরনের কৌশল অবলম্বন করেছে তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। ল এনফোর্সমেন্ট এজেন্সি বাংলাদেশে যেগুলি আছে, পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী, এদের কিন্তু ওই সিকিউরিটি ইনস্ট্রুমেন্টস এবং পোশাক, বিভিন্ন ওয়াকিটকি, হ্যান্ডকাপ, এগুলো একটা মার্কেটে পাওয়া যায়। আমাদের যেমন পলয়েল মার্কেটে এগুলো আমরা কিনি, ওদিকে খিলক্ষেত মার্কেটে আর্মির সরঞ্জামাদি পাওয়া যায়, ওপেন মার্কেটে বিক্রি করে। কিন্তু এটা একটা নীতিমালা আছে, কোন ব্যক্তির কাছে বিক্রি করবে সেটা নিশ্চিত হবে যে সে উনি ল এনফোর্সমেন্ট এজেন্সির পার্সন কিনা, আইডেন্টি কার্ড দেখে তারপরে বিক্রি করার কথা। অথবা কোনো অন্য কোনো এজেন্সি যদি কিনে কনফার্ম হয় যদি যে এটা এজেন্সির জন্য কিনা হচ্ছে, তখন কিন্তু বিক্রি করবে। এইভাবে যাকে খুশি তাকে এগুলো দেওয়ার কথা না। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অসাধু সদস্যের কাছ থেকে তারা এগুলো সংগ্রহ করছে কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। ক্লাসিফাইড ইনস্ট্রুমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সির, সেগুলো আমরা দেখেছি সন্ত্রাসীদের কাছে অনেক সময় যায়। তো এরকম একেবারে যে নিশ্চিতভাবে আপনি বলতে পারেন যে এগুলা এই ধরনের কোন সোর্স থেকে আসে নাই, নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। ভুয়া ডিবি পুলিশ ইউসুফ কাদের নেতৃত্বে 15-20 জনের এ গ্রুপের 7 সদস্য ডিবির অভিযানের সময় পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব থাকলে অনিয়ম ও জালিয়াতি বাড়ে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এজন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে পেশাদারদের নিয়োগের উপর জোর দিয়েছেন তিনি। টেকসই অর্থনীতির স্বার্থে সরকারি ব্যাংকে ঋণ খেলাপি কমিয়ে আনতে কর্মকর্তাদের আরও দক্ষতার সাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ঢাকায় জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে।
আর্থিক অনিয়ম আর জালিয়াতির বৃত্ত থেকে বেরোতে পারছে না সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো। সেই সাথে যোগ হয়েছে মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের সমস্যা। তবে জনতা ব্যাংক কিছুটা ব্যতিক্রম। গেল অর্থ বছরে মূলধন ঘাটতি থেকে নিজস্ব অর্থায়নে এ খাতে শক্তিশালী অবস্থানে ব্যাংকটি। জনতার বার্ষিক সম্মেলনে ব্যাংকটির ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরে খেলাপি ঋণ আদায় ও অনিয়ম বন্ধে সতর্ক হওয়ার নির্দেশনা দেন গভর্নর। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে কর্মকর্তাদের আরো প্রযুক্তি নির্ভর ও কার্যকর প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বলেন, সরকারি ব্যাংকগুলো পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমালে দুর্নীতি ও অনিয়ম কমে আসবে। সবকিছুর মধ্যে রাজনীতি প্রবেশ করা ঠিক না। যারা ব্যাংক সম্বন্ধে অভিজ্ঞতা নাই, কিন্তু জানতো না, তারা তো পরিচালক হয়ে ব্যাংকের সেবা দিত, নিজেদের সেবা নিজেরা নিত। এ সময় বিশ্ব ব্যাংকের সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, সংস্থাটি পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশকে দুর্নীতির মিথ্যা অপবাদ দিয়েছিল। এটা মিথ্যা অপবাদ দিয়েছে, আজকে এটাই প্রমাণিত হয়েছে। এ সময় জনতা ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা জানান, 2015 সালের চেয়ে 2016 সালে জনতা ব্যাংকের ঋণ খেলাপি কমার পাশাপাশি বেড়েছে মুনাফার পরিমাণ। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা।